দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পাই সেটুকু অংশ আমরা পালন করবো, তাহলে বিশাল পরিকল্পনাটা ছিল আপনাদেরকে ইনভলভ করা, বাংলাদেশের দূরের থেকে দুঃখ প্রকাশ করা, হতাশা প্রকাশ করা, এটা তো কড়াকড়ি করে যাচ্ছে। এবার হতাশা এবং আতঙ্ক অনুভব না করে নিজেরা কিভাবে এটার সঙ্গে ইনভলভ হতে পারে, এটি ছিল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা বড় বিষয় ছিল রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আনা। তারা সম্মত হবেন সেটা ভাবিনি, মনে করে থাকতে প্রেসিডেন্ট লাগবে, তবু ভাবনার চেষ্টা করেছি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। কাগজপত্র পড়ে বক্তৃতা শুনে যেরকম একটু ভয় পায়, সেই ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই অবাক হচ্ছে, আমি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন। এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী, কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোতে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো প্রথম জটেই চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পাই সেটুকু অংশ আমরা পালন করবো, তাহলে বিশাল এত রকম জিনিস আছে। এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। যেমন আজকের মিটিংটা, একটি সুন্দর ব্যাপার, মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মজা। কাজে সেটা দিয়ে শুরু হয় না, পেছনে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি। একটু করে বুঝবেন এই পরিকল্পনাটা আরো পরিষ্কার হবে কিছুক্ষণ পরে। এটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ সম্বন্ধে। এই জন্য এটা অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস, তারুণ্যের কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস যোগ করছি, তারুণ্য মানেই হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে, তারুণ্য সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্য আমাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে, সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে আর থাকে না। তার জগৎ বিশাল জগৎ, কিন্তু আমরা সেই বিশাল জগতে প্রবেশের পরে সে পরিবর্তনটাকে সেখানে নিয়ে আসবে, সেটা এখনো
রাস্তা বানিয়ে দিতে পারিনি, তার মাথার মধ্যে জাগাতে পারিনি, সেই জাগানোর বিষয়গুলো আজকে আলাপ করবো এবং বলার শেষে একটা প্রেজেন্টেশন হবে, সেই প্রেজেন্টেশন দেখতে পাবেন আপনারা কিভাবে সবাই এটাতে পার্টিসিপেট করবেন। আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, এই আমন্ত্রণের পেছনে একটা আলোচনাটা হবে, ওটা একটা বড় অংশ। যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশনটা আমাদের কোথায় নিয়ে যাবে, কি করবো সেটা জানার জন্য। তারুণ্য সম্বন্ধে আমি বলি, সেটা আজকের কথা না, পুরনো কথা। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য, আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এখানে এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা, সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানা এখানে বসে গেলে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে এটা একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। বারে বারে এই প্রোডাকশন হাবের এই যে আশিক যে ব্যক্তি আছে, তাকে এই এলাকাগুলো ঠিক করে দেওয়া যায়। এটা প্রোডাকশন হাব হিসেবে তুমি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশনটা এখানে করো, সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দাও। এটা একটা দিকে আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করা। আরেকটা নতুন মাত্রার কথা আমি প্রায় বলি, আবার আপনাদের সঙ্গে বলি, সেটা বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, বাংলাদেশের ম্যাপ বানাতে আমরা যেটুকু করি, আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকেই বুঝাই, সেটার থেকে একটু বড় আকারে বোঝার চেষ্টা করি। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাত্রাটা ভিন্ন মাত্রায় করা আবেদন জানাচ্ছি, যাতে ভবিষ্যতে সেই মাত্রাটা সফলভাবে আমরা পূরণ করতে পারি। সেটা হলো আঞ্চলিক অর্থনীতি। শুধু রাষ্ট্রীয় অর্থনীতি, দেশ যেটা আছে, ভৌগোলিক সীমারেখা যেটা আছে, ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। এটা সবার সাথে, শুধু বাংলাদেশের একার সাথে না, যারা এই আঞ্চলিক অর্থনীতির শরীরদার তাদেরও সাথে। তারা হলো আমাদের প্রতিবেশী, নেপাল, ভুটান, আর হলো সেভেন সিস্টার্স। তাদের সমস্যাটা একটা পরিষ্কার, তারা ল্যান্ডলক কান্ট্রি, তারা আটকে আছে, সমুদ্রের মধ্যে যেতে পারে না। আমাদের সে অ্যাক্সেসটা আছে, সমুদ্র আমাদের সঙ্গে আছে, কাজেই তাদের সঙ্গে বলি যে তোমাদের সমুদ্রের প্রবেশ খুব সহজ করে আসা যাওয়ার কথা, তাহলে তাদের অর্থনীতি সফল হবে, আমাদের অর্থনীতি এবং ভারত এটা নিয়ে আলাপ হচ্ছে, অনেকে বিরূপ মন্তব্য করছে, কিন্তু অনেকে সন্তুষ্ট যে এটা হওয়া উচিত। এটা মানে স্বাভাবিক পদ্ধতিতে হবে, এটা জোর করে কাউকে বলতে পারবো না আমার সঙ্গে ব্যবসা করবে, সে তার ব্যবসা এখন সীমাবদ্ধ হয়ে গেছে, সেখানে বিবেক হচ্ছে না। আমরা যদি তার রাস্তাটা খুলে দিই, সেও খুশি, আমরা খুশি, কারণ সে আমার উপর দিয়ে চলাফেরা করা মানে আমার অর্থনীতি এটা বিরাট ক্ষতি সঞ্চার হবে। তো সেই দিকে এই জন্য আপনাদেরকে এটা বললাম, এটা মাথার মধ্যে রাখা। আপনাদের সঙ্গে এই সব এলাকার যে রিজিওনাল অর্থনীতি যেটা বলছে, আঞ্চলিক অর্থনীতি, তাদের বন্ধু বান্ধব অনেক আছে আপনাদের কাছে। আপনারা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করি হ্যাঁ তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তারা আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না, স্রোতের মতো জিনিস। পানিকে যেন মাঠতে রাখা যায়, মানুষের আশঙ্কাকে আটকে রাখা যায়। একবার একটা মাথায় ঢুকে গেলে সেটা যে পাথর হোক, যেই হোক, এটা ভেঙে সে বের হবে। কাজে মাথার মধ্যে যদি ঢুকে এটা আঞ্চলিক অর্থনীতিকে আমরা গড়ে তুলবো, তাহলে দেখবেন যে আঞ্চলিক ভাবে অনেক জিনিস সম্ভব। এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন জাতিসংঘে আসি, বিভিন্ন দেশের লোকদের সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়, তাদেরকে এই কথা বলি, তাদের কাছে সঙ্গে সঙ্গে এটা মনে হয় বড় প্রস্তাব। একটা বিশ্ব সংস্থার প্রধান যে বলে যে হ্যাঁ এটা তো এই জিনিস তো আমরা অনুভব করি, কিন্তু তোমার মতো করে বলতে পারিনি, এখন থেকে এটা আমি বলবো, এটা আঞ্চলিক অর্থনীতি। তাহলে এই যে সীমাবদ্ধতা, দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও বড় হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনীতির প্রতি একটা বিরাট গতি সঞ্চার হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বললাম আমাদের অর্থনীতি, এখানে পানি ছিল নাকি আমাদের,
তো দিয়ে দেবো। হ্যাঁ, অর্থনৈতিক যে সীমাবদ্ধতার কথা আসে, শুকিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো ওই যে সীমাবদ্ধতা, যে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশ বলতে আমরা ওটাই বুঝি। আমি বারবার উল্লেখ করি যে বাংলাদেশ এটা তো ছোট বাংলাদেশ, আমাদের আসল বাংলাদেশ কোথায়, আমাদের পুরো সীমানাটা কোথায়? বিরাট বঙ্গোপসাগর কিন্তু আমাদের। এটা কোনোদিন স্কুলের ছেলে মেয়েদেরকেও বোঝায় না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বোঝায় না। ম্যাপটা একে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ হয়নি। বাংলাদেশের মাত্র অর্ধেক দিকে, বাকি অর্ধেক সমুদ্র, বিশাল। এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবা, যে জানো এটা নেই। এটা তো অসম সম্পদ, মাটির নিচে যেরকম সম্পদ, পানির নিচে পানির উপরে সব সম্পদ। এটা আমি ছাড় তো প্রশ্নই ওঠে না, এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অনেকটা এরকম, বিরাট দিঘি আছে বাড়ির সামনে, মাঝে মাঝে গিয়ে আমি বসে দিয়ে একটা মাছ ধরি, কিন্তু পুরো দিঘি মাছ একটা জাল ফেলি না, মনে হয় এটা শুধু পারে করে বসে একটা বসে দিয়ে মাছ ধরেন। তারপরে ওই ছেলেদের দিয়ে মাছ ধরে কিছু যায়, আবহাওয়াটা দেয় যে একটু ঘূর্ণিপাতার আশঙ্কা দেখা যাচ্ছে, ওইটুকু নিয়ে আমি সময় ওই পাড়ার সঙ্গে লাগানো। এত বড় মহাসমুদ্র যে আমার সামনে রয়ে গেছিল, আমাদের চিন্তার মধ্যে বসে। আমি বারে বারে একটা চিন্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। পুরো অর্থনৈতিক আয়োজনটা সমুদ্রকে কেন্দ্র করে, সমুদ্রকে চিন্তা করে করতে হবে। এখন আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলাপ করছি যে এই সমুদ্র কাজে লাগানোর জন্য আমাদের যা যা দরকার, জাহাজ দরকার, মাছ ধরার ট্রলার দরকার, প্রসেসিং দরকার, এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সমুদ্র সম্বন্ধে একবার যদি আমরা চিন্তা মাথায় ঢুকে ফেলাই, তার কিন্তু হলো যে সমুদ্র যখন আছে, সমুদ্রের উপরিভাগটা হলো চলাচলের রাস্তা, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। ওখানে রাস্তা বানাতে হবে না, জাহাজ লাগে, জাহাজ লাগে, বন্দর লাগে। আমরা একটা বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছি, মারামারি কাটাকাটি করে এটা নিয়ে নেবে করি, ওই একটা, সেটাও আবার সমুদ্র বন্দর নয়। আমরা যদি সমুদ্র বন্দর বলি, এটা নদীর একটা বন্দর। চট্টগ্রাম বন্দরে জাহাজ কিন্তু সমুদ্রে থামে না, কর্ণফুলী নদীতে গিয়ে থামে, কিন্তু সমুদ্রের বন্দর তো সমুদ্রের উপরে থাকবে। এই যে যেই মাত্র আমরা বঙ্গোপসাগর তার উপকূল দিয়ে মাথার মধ্যে ঢোকাবো, তখন দেখা যাবে যে কক্সবাজার, মাতারবাড়ি সবকিছু এখন বিরাট গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত। একবার যদি সেখানে গভীর সমুদ্র বন্দর, একটা সমুদ্র বন্দর প্রায় শেষ হয়ে আসছে, কাজে লাগানোর মতো করে এরকম যদি 2-4টা সমুদ্র বন্দর ভাবে হয়, সিঙ্গাপুরের আসলে কি বন্দর, আর তো কিছু না। এই বন্দরের ফ্যাসিলিটি বিক্রি করে সে আজকে এত বড় রাষ্ট্র হয়ে গেল, এত বড় ধনী রাষ্ট্র হয়ে গেল। আর আমরা বসে আছে মাছ ধরতেছি উপকূলে বসে, ছেলেদের পাঠিয়ে দিতেছি মাছ ধরে, আর সত্যি বানিয়ে দিতে বসে। এইটুকুই গেল। আমাদের মাথার মধ্যে এটা ঢোকাতে হবে, যদি এখন না বলতে এখন পারা যাচ্ছে, এখন পারা না যেতে না পারে, পারতে হবে। কিভাবে হবে সেগুলোর জন্যই আজকে এই যে প্রবাসী বাংলাদেশের কথা বলছি, আপনারা গবেষণাকারী আছেন, আপনারা এগুলো শিক্ষা দান করেন, আমাদের বুদ্ধি সহযোগ দিবেন, সেগুলো নিয়ে যেইভাবে হবে এবং সেইভাবে করছে। এটিকে আমাদের দরকার। তাতে আমাদের এটার অভাব নাই। এটা তো বললাম সমুদ্রের উপরই ভাগ, বন্দর, জাহাজ আর মাছ, এটাই তার মাঝখানে পানি, মাঝখানে মাছ। সমুদ্রের গভীরে তলদেশে গ্যাস,
আমাদের গ্যাস সেগুলো দিন সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু আশেপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে, ওখানে সীমারেখা আছে, বর্ডার আছে, পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আঙ্গুল তুষ্টি বসে এটা কেন? এটাও একটা ফয়সালা হয়ে গেল। মাটির নিচে যদি গ্যাস, সমুদ্রের নিচে গ্যাস আছে, এটা নেই, সেটা কোনো সন্দেহ নাই। কতটুকু আছে, কতটুকু আছে, কিভাবে আনতে হবে, আমরা যদি এনেও খেতে না পারি, এর থেকে আর দুঃখ কমানোর দুঃখ আমাদের আর কি থাকতে পারে। কাজে ওই দৃষ্টিভঙ্গি আনা যে আমাদের এই বিরাট সম্পদ, একটা হলো যে আমরা একটা আঞ্চলিক অর্থনীতি হিসেবে চিন্তা করবো, আমাদের সব কাজ করবো সেভাবে গড়ে তুলবো, যেহেতু আমরা সেই ফেসিলিটি নিতে পারি। আমরা সিঙ্গাপুরের কাছে কেন যেতে বাধ্য হই? যেহেতু সুযোগটা তার কাছে আছে, আমরা যেতে বাধ্য হই, তার লাভ আমাদের ভালো। আমরা যখন না আমরা সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবো বললে আমরা শেষ। কাজে আমরা যখন ফ্যাসিলিটি দিতে পারবো, সবাই আমাদের কাছে আসবে, যে যেখানেই থাকুক, তার রাজনৈতিক মতবাদ যেগুলো থাকবে চলে, মানুষের স্বার্থের যে স্রোত, এটা বিক্ষুব্ধ ঠেকাতে পারে। কাজে সেগুলো আমাদের এই হলো আরেকটা মাত্রা, যেটার কথা দেশের চিকিৎসাকে মাত্রাটা নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ হচ্ছে সীমাবদ্ধ ম্যাপ, যেটা এখানে সীমাবদ্ধ না। বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো, আপনারা কিন্তু ভালোভাবে আমরা বুঝেছি। এই গণ অভ্যুত্থান, জনতার অভ্যুত্থানের সঙ্গে, ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো ওকে রেমিটেন্স। রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। তার নামে আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। কাজে আপনাদের আমাদের এই দূরত্ব নাই, আসলে আমরা এক, এটা ভাবতে হবে। আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। এবার আজকে আমরা বলতেছি আপনার ভোটের অধিকার দিলেন, আমাদের তারা অধিকার কেন দিচ্ছেন না, এগুলো ফয়সালা হবে, একটা হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। একবার নিজের মধ্যে আসলে শুরু হলো, আগে তো ভোটাধিকারই ছিল না, এখন ভোটাধিকার আসুক, তারপর বাকিটা বলি, একসঙ্গে সবাই দেশে গেলে আবার মূল কথাটা হলো এই দূরত্ব নাই, আমরা এক, যে যেখানে থেকে। আমরা আজকে নিউ ইয়র্কে বসে কথা বলছি, বাংলাদেশে শুধু নিউ ইয়র্কের ভিতরে, সারা দুনিয়া জুড়ে যেখানে যাবেন বাংলাদেশ, এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত মানুষ সেসব দেশের মধ্যে বাংলাদেশের হয়েছে। কাজে তারাও চায় বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য হলো সে যত আরামে থাকুক, যত হাঁটাক করুক, যত বাড়িঘর বানাক, গাড়ি বানাক, ওই দেশের গ্রামের বাড়িটার ব্যাপার সে বুঝতে পারবে। তার কিছু একটা করতেছে, কিছু একটা করতে হলে আমি কিভাবে করবো, কারোর উপর ভরসা করতে পারি না। চাচা তো ভেবে দিয়েছিলাম টাকা পয়সা, কিন্তু সব খেয়ে হচ্ছে। লাইন পেতেছে না। এখন আমরা বলছি যে আমরা লাইন করবো, আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ, একবার 100%। সেটা কিভাবে আপনার মনের কথাটা কিভাবে জানাবেন, কাকে জানাবেন, দুঃখের কথাটা কাকে জানাবেন, সেগুলোর ব্যবস্থা, এবং পরস্পরের সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখবেন, যাতে একা মনে না করেন আমি একা গিয়ে কি করতে পারি। আমরা জোট বাজার যাবো, এই করে যাবো, ওই অংশটা আমরা করবো। স্বাস্থ্য খাতে আমার এত কথা জানা আছে, আমি স্বাস্থ্যের এই কাজটা করে বাংলাদেশ করতে পারেন। আপনি মনে দুঃখ পান, আমি এখানে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে বসে কত মানুষের স্বাস্থ্যের সেবা দিচ্ছে, সামান্য একটা জিনিস যেটা একবার দিতে পারলে বাংলাদেশের মানুষ
এই দুঃখ থেকে সে বেঁচে যেতে পারে। বিশেষ করে এখন যখন প্রযুক্তি আসছে, এগুলো এত সহজ হয়ে যাচ্ছে এবং ছেলে পেলেরাই এগুলো চালাতে পারবে। আপনি শুধু দেখাই দেন জিনিসটা, প্রযুক্তিতে হাতে ধরে না, তাহলে দেখবেন সেই করে হচ্ছে। এবং সেখানে বাংলাদেশে আপনারা যা শিখবেন, আপনার সেই প্রযুক্তি প্রয়োগ করে, আপনার সেই পদ্ধতি প্রয়োগ করে, আপনার সারা বিশ্বে আপনি সেটার জন্য প্রসিদ্ধ হবেন। যেহেতু একটা সময় আপনি করে দিয়েছেন সেইগুলো বিষয়, এবং সেটার কথা ওই যে কথা প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের কথা বলুন, মাইক্রো ক্রেডিটের কথা বলুন, কোথায় গ্রামের ভেতরে 3-4 টাকা লোন দিয়েছিল, কি আমার ঘটনা ছিল, কিন্তু সারা বিশ্বে এখন একটা বেশি হয়ে গেছে। কারণ যে যার প্রয়োজনীয়তা আছে সেটা দেশের সীমা রেখা মানে না। প্রয়োজনীয়তা থাকলে সেটা দেশের রাস্তা ঘাট ভাঙে তার সীমা ভাঙে চলে আসে। আপনিও আপনার এত বিদ্যা, আপনার এত জ্ঞান, আপনার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটা করতে পারেন। যে প্রেজেন্টেশনের কথা বলছি শুধু আপনাকে উদ্দেশ্য করে আছে, যারা উপস্থিত আছে সেই প্রজন্মকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চারাও তার সঙ্গে পরিচিত হবে এই অ্যাপের মাধ্যমে হবে। এই প্রেজেন্টেশন যেটা দেখাচ্ছি, যাতে করে ওই বললাম সে ছোটবেলা থেকে জানে যে আমার রাস্তা বাড়িয়েছে, আমার দাদা দাঁড়িয়ে ক্লাস করবে, এখন তাদের দাদা দাদি বলতে খুব কষ্ট হয় যে ফ্যামিলি ট্রিট করবে, আমি কিভাবে পড়েছি বাংলাদেশের অংশ হিসেবে। এই না এখানে যদি নাগরিকত্ব গ্রহণ করেন, আপনার নাগরিকতা কত বিশ্বকাপের কথা বলছি, এটা অন্তরের কথা বলছি। অন্তর এক জিনিস আর নাগরিকত্ব আরেক জিনিস। আপনার অন্তরে যা চায় সে অন্তরের কাজটা করতে পারবেন। যে করার ফলে ওখানে গিয়ে যখন যাবে মনটা ভরে যাবে। আমি নিজে ভাব করেছি তা তো বটে, আমি যে এলাকাতে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে গেছিলাম সেই প্রাইমারি স্কুলে সেখান থেকে আমি দুর্নীতিটা বাইর করে দিতে পেরেছি। আমি উঠে দাঁড়াইছিলাম বলে সবাই মানছে ওই স্কুলটা আমি ঠিক মতো চালাইতে পারি। আর কিছু না, আমি সারা বাংলাদেশ পাঠাইতে পারি না, কিন্তু আমার প্রাইমারি স্কুলটার আমার কথা সবাই মানছে, সবাই জানছে সেটা করতে হবে। এইসব ভূমিকা পালন করতে পারি আমরা, কঠিন না। আপনাকে সেটার জন্য ওখানে যেতে হবে। আজকাল প্রযুক্তির কারণে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন, যখন ইচ্ছা সেখানে যেতে পারেন। তাতে সেই প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা। আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম, বাংলাদেশের ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ, সেই অংশে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের মূল জিনিসটি হলো আজকে যে ছাত্রদের অভ্যুত্থান হলো, সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার সরিয়ে দিয়েছে, স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এগুলো স্বপ্ন আমরা সবাই দেখি বাস্তবায়নের ক্ষমতা আমরা পাই না। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না যায়, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। সবাইকে ধন্যবাদ। আমরা এই পথে চলবো এবং এটা দেখে আজকে থেকে আপনারা শুরু করেন কাজটা ব্যবহার করতে।